যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তখন তারা বলল যে আগের সরকারের সময় খেলাপিগুলো কার্পেটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল, তারা কার্পেট থেকে নিচ থেকে বের করেছে। ট্রাম্প সাহেব তো প্রথমে বিভিন্ন সময় তার যে টাইম লাইন সেটাকে বাড়িয়েছিল এবং লাস্ট যেটা ছিল যে এপ্রিলের 6 তারিখ, তো মানে সেটা আগামীকাল। আজকে এপ্রিলের 6 তারিখ, মানে আজকে এপ্রিলের 6 তারিখ। কিন্তু গতকালকে উনি ঘোষণা দিয়েছেন যে এই টাইম লাইনটাকে উনি আরও 2 দিন বাড়িয়েছেন এবং এখানে বলছেন যে এখানে এসে উনি ইয়াকে নরক বানিয়ে ছাড়বেন, যেটা ওনার পোস্ট উনি দিয়েছেন। একদিকে গভর্নমেন্টও চাপে আছে, অর্থনৈতিক চাপে, চরমভাবে চাপে, তাদের ট্যাক্স দরকার, রাজস্ব আহরণ ব্যাপকভাবে দরকার। কারণ আপনি জানেন ইতিমধ্যে ঋণ, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক ঋণ দুইটাই একটা রেকর্ড ছাড়িয়ে গেছে এবং সেই রেকর্ডটা ভাঙাটা, মানে এটা ফিল আপ করাটা বাংলাদেশের জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে। দর্শক, টাইম টুডেস হেডলাইনে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত নানান খবর নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের বেশ কয়েকটি খবর আছে। আমরা প্রথমে আলোচনা করব ইরান যুদ্ধ নিয়ে। আজকে পাকিস্তান সিজফায়ার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটা প্রপোজাল দিয়েছে, যেটি ইরান তাৎক্ষণিকভাবে রিজেক্ট করে দিয়ে তারা আরও 4 দফা শর্ত দিয়েছে। এদিকে ইরানে তুমুল বোমাবর্ষণ চলছে। এই নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী শেখ শাহরিয়ার জামানের সঙ্গে। মানে এই যে সিজফায়ারের বিষয়, হরমুজ প্রণালী খুলে দেওয়া, এটাই তো মূল বিষয় মনে হচ্ছে। ধন্যবাদ। 6 সপ্তাহে গড়ালো, এখনও পর্যন্ত কোনো যে লক্ষণ দেখা যাচ্ছে যুদ্ধ থামার, সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। বিহাইন্ড দ্য সিন যে ডিপ্লোম্যাটিক ইফোর্টের কথা আপনারা বললেন, যে 4টা দেশ অলরেডি নেগোসিয়েশনে ছিল যারা ইরান এবং ইউএসের মাঝখানে হয়ে কাজ করছিল, ইরান, পাকিস্তান, সৌদি আরব, ইজিপ্ট অ্যান্ড টার্কি। তো এদের পক্ষ থেকে পাকিস্তান এবং ইজিপ্টই বেশি দৌড়াদৌড়ি করছে। তাদের পক্ষ থেকে যে প্রপোজালটা দেওয়া হয়েছিল যে 45 দিনের সিজফায়ার, এই 45 দিনের ভিতরে তাদের উদ্দেশ্য ছিল যে 45 দিনের ভিতরে সবার সাথে আলোচনা করে একটা পার্মানেন্ট সিজফায়ারের একটা স্পেস পাওয়া, এবং এই 45 দিনের ভিতরে দুই পক্ষের সাথে আলোচনা করে একটা পার্মানেন্ট সলিউশনের দিকে তারা যেতে চেয়েছিল। আর সেকেন্ড যেটা ছিল যে হরমুজ প্রণালী, যেটা বললেন স্ট্রেইট, ওইটাকে পুরোপুরি ওপেন করে দেওয়া। অ্যান্ড বোথ দ্য কেসেস ইরান এই দুটোর প্রপোজালে কোনোটাতেই রাজি হয়নি। তারা টেম্পোরারি সলিউশনে রাজি না, নাম্বার 1, তারা পার্মানেন্ট সলিউশনে রাজি। এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তাদের কথা হচ্ছে কি যে এটা তাদের কন্ট্রোলে রয়েছে এবং এখনও ইফেক্টিভলি তাদেরই কন্ট্রোলে রয়েছে, এবং যারা এখান থেকে যে সমস্ত জাহাজ পাস করছে তারা ইরানের সম্মতি নিয়ে, ফি দিয়ে হোক বা না দিয়ে হোক সেটা প্রকাশ্যে আসছে না, বাট জাহাজ যেগুলো যাচ্ছে সেগুলো ইরানের সম্মতি নিয়েই ওই জাহাজগুলো ক্রস করছে। সো আগে তো সম্মতি লাগতো না, আগে কখনোই সম্মতি লাগতো। ইভেন যুদ্ধে 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে, তার আগ মুহূর্ত পর্যন্ত এই স্ট্রেট দিয়ে যাতায়াতের জন্য কোনো ছিল না, কোনো বার ছিল না, যে কেউ ইচ্ছা মতো যেতে পারতো। এর বিপরীতে যে আপনি যেটা বললেন যে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি 4টা প্রপোজালের কথা। একটা হচ্ছে গিয়ে যে রিজনাল যে স্ট্যাবিলিটি, সেটা লং টার্ম স্ট্যাবিলিটির দিকে তারা বেশি জোর দিচ্ছে। 2 নম্বর স্ট্রেট অফ হরমুজ, এইটাতে তারা স্টিক করে রয়েছে, যেটা তাদের কন্ট্রোলে থাকবে। আর 3 নম্বর হচ্ছে গিয়ে যে রিকনস্ট্রাকশন, তাদের যে ধ্বংস হয়েছে সেটার বিষয়টা তারা কমিটমেন্ট চায়। এবং 4 নম্বর যেটা চাচ্ছে যে স্যাংশন, তাদের উপরে তো দীর্ঘদিন ধরে স্যাংশন ছিল, সেই স্যাংশনটাকে তারা লিফট করতে চাচ্ছে। তো মোটা দাগে এই 4টা প্রপোজাল নিয়েই মনে হয় ইরান আগাতে চাচ্ছে। ইন দ্য মিন টাইম যদি আমরা একটু খেয়াল করে দেখি যে ট্রাম্প সাহেব তো প্রথমে বিভিন্ন সময় তার যে টাইম লাইন সেটাকে বাড়িয়েছিল এবং লাস্ট যেটা ছিল যে এপ্রিলের 6 তারিখ। তো সেটা এপ্রিলের 6 তারিখ, মানে আজকে এপ্রিলের 6 তারিখ। কিন্তু গতকালকে উনি ঘোষণা দিয়েছেন যে এই টাইম লাইনটাকে উনি আরও 2 দিন বাড়িয়েছেন এবং এখানে বলছেন যে এখানে এসে উনি ইয়াকে নরক বানিয়ে ছাড়বেন, যেটা ওনার পোস্ট উনি দিয়েছেন। সেখানে উনি বলেছেন আগামীকাল সেটি শেষ হচ্ছে, আগামীকালকে বা আমেরিকান সময় রাত 8টা, আমাদের সময় রাফলি সকালবেলা, যেটা হবে বুধবার সকালবেলা। সো এটা আগামীকালকেই সকালবেলা হবে। তো এরপরে তারা বড় আকারে একটা অফেন্সিভে যাবে, এরকমই ঘোষণা দিয়েছে ট্রাম্প। এগেন গো ব্যাক, দেখা যাক কী হয় সামনে। এর আগেও কিন্তু বিভিন্ন টাইমলাইন সে ঘোষণা করেছিল
অবাক হওয়ার কিছু থাকবে না এখন হঠাৎ করে যদি সে আর একটা টাইম লাইনে চলে যায়। কিন্তু আমরা তো নেগোসিয়েশনের যে পর্যায়ে আজকে যেটি দেখলাম একেবারে ডেডলক সিচুয়েশনে চলে আসলো। একদম ডেডলক সিচুয়েশনে চলে গেছে এবং অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে নোবডি ইজ কন্ট্রোলিং দ্য হোল সিচুয়েশন। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে এমন না যে ইউএস কিছু বললে ইউএস ব্যাক অফ করবে বা ইরানকে প্রপোজাল দিলে ইরানও ব্যাক অফ করবে, এইরকম সিচুয়েশন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এই যুদ্ধটা আউট অফ কন্ট্রোলের দিকে চলে যাচ্ছে, একটা বড় আকারের কনফ্লিক্টে একটা মোড় নিচ্ছে। কারণ কোন ধরনেরই কোনো উদ্যোগ এখানে কিন্তু খুব কাজ করছে না। ইরান, ট্রাম্প সাহেব বারবার বলছেন যে সে ইরানের সাথে যোগাযোগ করছে, ইরান বারবার ডিনাই করছে, বিহাইন্ড দ্য সিন কয়েকটা দেশ হয়তো বা কাজ করছে, কিন্তু ইফেক্টিভ কোনো কিছু দেখছি না। যেমন আজকে যেটা গতকালকেই যেটা ঘটনাটা ঘটেছে যে ইরানের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির মধ্যে একটা শরীফ ইউনিভার্সিটি, যেটাকে তেহরানের MIT বলা হয়, সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওই ইউনিভার্সিটিতে বোম করেছে। 6 জন বাচ্চাও মারা গেছে অ্যাক্রস ইরান অফকোর্স। তো এবং এই সমস্ত ঘটনা দেখলে মনে হচ্ছে যে এটা লিটল বিট বলবো না, ভালো আকারে একটা ওয়ার ক্রাইমের দিকে আপনি যাচ্ছে। যদি ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে বিবেচনা করেন, ইরান তো আসলে মানে এখন মাটি কামড়ে থাকবে যে তার কোনো ধরনের কোনো ছাড় সে দিবে না এখন। তার কোনো ইনসেন্টিভ নাই এখন। সে ছাড় দিলে সে তো হেরে গেল এবং এটা তার অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্বের প্রশ্ন এই কারণে বলছি যে মানে আরেকটা ইরাক হয়ে যাবে, আর একটা ইরাক হয়ে যাবে। এই মুহূর্তে ছাড় দিলে যেটা হবে যে এই ইসরায়েল 6টা গালফ কান্ট্রি আর তার চারপাশে যে নেইবার আমেরিকা তাকে যেভাবে তাকে আটকে রাখার চেষ্টা করবে সেটা তার জন্য সুখকর হবে না। ফলে ইরানের জন্য কোনো ইনসেন্টিভ নাই। তারা যে কাজটা করছে যে তারা এই যুদ্ধটাকে যতদূর সম্ভব প্রলং করে, যেটা প্রাইমারিলি সবাই বলছে যে যুদ্ধ যত লম্বা হবে ইউএসের জন্য খরচ তত বাড়বে, ইউএস ইসরায়েলের জন্য, এবং ট্রাম্পের উপরে প্রেসারও বাড়বে। অলরেডি তার উপরে প্রেশার আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি ওই দিনকে একটা রিপোর্ট পড়ছিলাম যে প্যানিক হয়ে গেছে মানে কি সে একটার পর একটা কিন্তু লোকজনের চাকরি খাচ্ছে। সে ফর এক্সাম্পল অ্যাটর্নি জেনারেলের চাকরিটা উনি খেলেন, তারপরে যে চিফ অফ আর্মি তার চাকরিও কিন্তু চলে গেছে। সো এইটা কিন্তু একটা স্ট্রেসের সাইন যে এই যুদ্ধের মুহূর্তে কেউ চিফ অফ আর্মির চাকরি সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেলে যে লোকজন যখন প্যানিক হয়ে যায় তখন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়। ট্রাম্প সাহেবের আচরণ দেখে মনে হচ্ছে যে উনি ওই ধরনেরই একটা মানে পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কারণ তার যে পোস্টগুলো দেখা যায় যে সেগুলো এত এক্সপ্লোসিভ পোস্ট যে ডেসপারেট এবং আইনগতভাবেও কিন্তু এটা ঠিক না। কারণ বিশেষজ্ঞরা যেটা বলছেন যে উনি যে ভাষাটা ব্যবহার করছেন যে ইনফ্রাস্ট্রাকচারে হিট করবেন, এনার্জিতে হিট করবেন, এগুলো কিন্তু ওয়ার ক্রাইম। আপনি একটা যুদ্ধ হলে আপনি মিলিটারি সাইটে আক্রমণ করেন, দ্যাটস পারফেক্টলি অলরাইট, কিন্তু এনার্জি বা ওয়াটার বা অন্য কোনো ধরনের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার বা সিভিলিয়ান সাইটে আপনি যদি হামলা করেন এবং আপনি প্রকাশ্যেই বলছেন, এটা কিন্তু ওয়ার ক্রাইম যে ক্লসটা আছে সেটার ভিতরে কিন্তু পড়ে যায় এবং হি ডাজন্ট কেয়ার। এগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমূহ কোনো সমাধানের কোনো উপায় নাই এখন পর্যন্ত। অ্যাজ অফ নাও উই আর স্পিকিং মনে হচ্ছে না অ্যাপারেন্টলি যে আমরা সামনের দিনগুলোতে কোনো গুড নিউজ পাবো। দর্শক, করোনাকালীন সময় থেকে দেশ একের পর এক নানান সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। করোনার পর আসে ইউক্রেন যুদ্ধের পরে ট্রাম্প ট্যারিফ এবং বাংলাদেশে যে অভ্যুত্থান হলো 2024 সালে সেটি, এবং এখন ইরান যুদ্ধ চলছে। এরকম পরিস্থিতিতে বিএনপি নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং এই সরকারের কাছে ব্যবসায়ীদের নানান ধরনের চাওয়া। তাদের এই চাওয়া পাওয়া আসলে কতটা যৌক্তিক এবং সেটা চাওয়া পাওয়া পূরণ হবে কি হবে না, সরকার করতে পারবে কি পারবে না, এই নিয়ে আমি আমার সহকর্মী আলামিনের সঙ্গে আলাপ করব। আলামিন, বিজনেসম্যানরা আসলে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে 2020 সালের মার্চ মাস থেকে আমাদের দেশের অর্থনীতি এবং বিজনেসম্যান দুইটাতেই মানে চরমভাবে মানে একটু ঘুরে দাঁড়ানোর আগে আবার নতুন একটা সংকট তৈরি হলো। এই সংকটের ভিতরে একদিকে গভর্নমেন্টও চাপে আছে, অর্থনৈতিক চাপে, চরমভাবে চাপে, তাদের ট্যাক্স দরকার, রাজস্ব আহরণ
ব্যাপকভাবে দরকার, কারণ আপনি জানেন ইতিমধ্যে ঋণ, অভ্যন্তরীণ এবং বৈশ্বিক ঋণ দুইটাই একটা রেকর্ড ছাড়িয়ে গেছে, এবং সেই রেকর্ডটা ভাঙাটা মানে এটা ফিল আপ করাটা বাংলাদেশের জন্য খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে। সেই ক্ষেত্রে ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন একটা বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য। তার ভিতরে ইরানের এই যুদ্ধের ফলে ব্যবসায়ীরা আরও বেশি সংকটে পড়ে গেছে। পুরো দেশটাই তো সংকট, ধরেন আপনি আমিও তো সংকটের মধ্যে সংকট, আছি। কিন্তু ব্যবসায়ীরা আরো একটু বেশি সংকট, কারণ আমাদের ধরেন আমি লাইফ লিড করি 20,000 টাকা বা 40,000 টাকা দিয়ে আমাদের জীবন চলে যাচ্ছে, তো ওদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে। যেমন আজকেই একজন বিজনেসম্যানের সাথে কথা বললাম, উনি বললেন যে ওনার 2টা দেশের বায়ার, এক জার্মানি বায়ারের 1,50,000 পিসের একটা অর্ডার গত মার্চ মাসে তার শিপমেন্ট হওয়ার কথা ছিল, সে অলরেডি মাল ফিনিশ করে বসে আছে, কিন্তু সে মালটা এপ্রিলে নিতে বলছিল, সেটাও হয়নি, এখন চলে গেছে জুন মাসে। এখন সে উভয় সংকটে পড়ে গেছে, মালটা শিপমেন্ট করতে না পারার কারণে টাকা যেমন আসছে না, আবার এই মালটা কোথায় রাখবে সেই প্রশ্ন এখন তার কাছে। এর ভিতরে আবার মিডল ইস্টে তার টোটাল এক্সপোর্টের প্রায় 7 to 8% হলো মিডল ইস্টে যায়। এই মিডল ইস্টের পণ্যগুলো তারা আটকায় রাখছে, যেহেতু এখন শিপমেন্ট যাতে পারছে না, যার কারণে সেগুলো আটকে আছে। ফলে সে এখন উভয় সংকটে পড়ে গেছে, একদিকে মাল শিপমেন্ট করতে পারছে না, আর একদিকে কোথায় রাখবে সেই সংকটে। কম বেশি এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা কোনো সরকারের কাছে আসলে কি প্রত্যাশা করছে? এই সময়ের ভিতরে এই বিবেচনা করে তারা এবার প্রত্যাশা করছে যে ব্যবসা যাতে আমরা অ্যাটলিস্ট সারভাইভ করতে পারি, সেই সারভাইভ করার জন্য তাদেরকে ট্যাক্স রিলেটেড কিছু সুবিধা, এর সাথে পলিসি মেকিংয়ের কিছু সুবিধা। ট্যাক্সের ভিতরে আছে যেমন আপনি জানেন ইম্পোর্ট স্টেজে তাদেরকে এআইটি দিতে হয়, মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অগ্রিম কর যেটা, সেটা দিয়ে আসতে হয়। এটা পরে রিফান্ড করতে পারে, কিন্তু রিফান্ডের প্রসিডিউরটা অনেক লেন্দি, ফলে তাদের একটা বিরাট অংশ ক্যাপিটাল তারা মানে ব্লক হয়ে যায় অনেক ক্ষেত্রে। তারা এটা মওকুফ চায়। হ্যাঁ, এটা মওকুফ চায়। তারপরে আবার ওর সাথে আছে, এটিটাও তারা মওকুফ চায়। ফলে মানে এর সাথে আরও কিছু ট্যাক্স বেনিফিট তারা চাচ্ছে যাতে তাদের ব্যবসাটা স্মুথলি চলে। এগুলো হলো ট্যাক্স রিলেটেড সুবিধা। এর বাইরে যেমন আরও কিছু পলিসিগত সুবিধা, যেমন আপনি জানেন কিছু 2-3 বছর আগে বাংলাদেশে ইডিএফ ফান্ড, মানে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড নামে একটা ফান্ড ছিল, সেটা $8 বিলিয়ন একটা ফান্ড ছিল। এখান থেকে এক্সপোর্টাররা লোন নিত, সেটা এখন $2 বিলিয়ন এসে ঠেকছে। তো বিজনেসম্যানরা মনে করছে যে এটা অ্যাটলিস্ট আগামী 1-2 বছরের জন্য হলেও এটা $4 বিলিয়ন উন্নতি করলে আমরা এখান থেকে একটা বড় ধরনের সাপোর্ট পেতে পারি। এর সাথে আরেকটা আছে যে এক্সপোর্ট ওইটা হলো ক্রেডিট স্কিম নামে আরেকটা ফান্ড ছিল, সেটাও প্রায় $3.5 বিলিয়ন একটা ফান্ড। এই ফান্ড থেকে লো কস্টে তারা ফাইন্যান্সিং করতে পারত, সেটাও কমায়ে এই গত অন্তর্বর্তী সরকার সেটা বাতিলই করে দিছে। তো এখন যেহেতু নির্বাচিত সরকার, বিজনেসম্যানদের প্রত্যাশায় যে আপনি যেহেতু আমাদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসছেন, তা আমাদেরকে এই সুবিধাগুলো পুনর্বহাল করার জন্য। না, ধরুন সরকারের উপরে তো তারা এই ধরনের প্রত্যাশা করছে, এবং সরকার তো না বলে না, সরকার তো তার সাধ্যমতো করবে বলে মনে হচ্ছে। না, কিন্তু সরকারের জন্য এখানে একটা চ্যালেঞ্জ আছে। যেমন আপনি এআইটি যদি বাদ দেয়, তাহলে এআইটি থেকে প্রায় 12,000 কোটি টাকা রেভিনিউ আসে। আপনি যদি বাতিল করে দেয়, তাহলে এই 12,000 কোটি টাকা আসতে পারবে না। কোনো একটা উপায় ধরুন সরকারের জন্য সুবিধা হয়, ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়, কারণ নতুন সরকার, তারপরে অনেক সংকট, তো তাদের তো রাষ্ট্রটা চালাতে হবে। হ্যাঁ, না, এই ব্যাপারটাও বিজনেসম্যানদের মাথায় আছে। যেহেতু গত কয়েকদিন আগে মানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা উনি বলছেন যে আমরা কর হার বাড়াবো না, কিন্তু রাজস্ব আদায় আমাকে বাড়াইতে হবে, কারণ আইএমএফের চাপ আছে। আইএমএফের চাপ হলো যে ট্যাক্স জিডিপি রেশিও আগামী অর্থ বছরে মানে 9.2% করতেই হবে এনি কস্ট। মানে এই যে সামনে যে লোন কিস্তি, মানে আইএমএফের যে লোনের কিস্তিটা পরিশোধ হবে, এই লোনের শর্তই হলো যে 9.2 করতে হবে ট্যাক্স জিডিপি রেশিও। তো ধরুন যে সরকার তো মাত্র 2 মাসও হয়নি এখনো, তো এর মধ্যে ইটস টু আর্লি টু সে যে সরকার কিছুই করবে না বা ব্যবসায়ীরা হতাশ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা তাদের কথা বলছে, সরকারও আশ্বাস দিচ্ছে, এইরকম অবস্থাতেই তো আছে।
হ্যাঁ, আশ্বাসের ভিতরে আছে, কিন্তু যেহেতু বাজেটটা এখন চলমান প্রক্রিয়া, অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে, এই মুহূর্তে যদি তারা দাবিগুলো উত্থাপিত না করে তাহলে তো আর এটা হবে না। বাজেটের আগে কিন্তু ব্যবসায়ী সবসময় এসব দাবিগুলো করে, করে হ্যাঁ করে আসছে, কিন্তু এবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন। এবার না, তারা এটাও বলছে যে সরকারও তো চাপে আছে, সরকারকেও তো টাকা যদি না আসে তাহলে সরকারের যেই প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো তারা কিভাবে নেবে বা বাস্তবায়ন করবে কিভাবে, বিশেষ করে ফ্যামিলি কার্ড বা ওই যে কৃষি কার্ড যেটা আর কি, এই কার্ডগুলো তারা কিভাবে দিবে। বা কিছু গত 2 বছরে আমাদের এডিপি যেটা আর কি বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেগুলো, এটা কিন্তু একবারে অলমোস্ট থেমে গেছিল। তো এটা ফলে এখন সারা দেশেই একটা এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির একটা চাহিদা তৈরি হয়েছে। তা আপনি আরেক টক শোতে বলতেছিলেন যে এবার 1 লাখ কোটি টাকা বেশি বাজেট আসছে, তো এই অর্থের সংকুলনও তো করতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই মাস্ট। তো সেই ক্ষেত্রেই তাদের না, তবে এনবিআর যদি ক্যাপাসিটি বিল্ডিং করা যায়, মানে এটা এত দ্রুত সম্ভব নয়, কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং মাস্ট। ক্যাপাসিটি বিল্ডিং হইলে আমি কয়েকটা রিপোর্টও করছিলাম যে বাংলাদেশে প্রায় 1,28,00,000 হলো টিন হোল্ডার আছে, এর ভিতরে 37%-এর কোনো হদিস নেই। আর মানে 80 লাখ মতো টিন হোল্ডার যাদের রিটার্ন জমা দিতে পারে, এবং এর বাইরে আরও এরকম 80 লাখ মতো আছে যারা ট্যাক্সেবল ইনকাম আছে বা ট্যাক্সের আওতায় আনা যায় তাদের। আনা যায়। তো এনবিআরকে মানে আবার শুধু এটা একটা সিনারিও, কিন্তু এনবিআরেরও আবার আরেকটা সমস্যা আছে। সমস্যা যেমন একটা সার্কেলে 20,000 টিন হোল্ডার আছে, 20,000-এর এই টিন হোল্ডারের জন্য আপনার অফিসার আছে সব মিলিয়ে, মানে একবারে ডিসিটি থেকে শুরু করে সব মিলিয়ে 10 থেকে 12 জন। এই 10 থেকে 12 জন তো এত মানে 20,000 মানুষের টেক কেয়ার করাটা মানে সো ইজি না আর কি, এত ইজি না। তো যাই হোক, সরকার কিভাবে সামাল দেয় এটাই দেখার বিষয়। দর্শক, নির্বাচনের আগে থেকে ঋণখেলাপিদের ইলেকশনে অংশ নেওয়াকে ঘিরে নানান আলোচনা, সমালোচনা, বিতর্ক হয়েছে, এবং ইলেকশনেও আমরা দেখেছি যে বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন, এর মধ্যে একজন মন্ত্রীও হয়েছেন। তো আজকে সংসদে অর্থমন্ত্রী এই বিষয়ে কথা বলেছে। এটা নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী তাকিম মোহাম্মদ জুবাইরের সঙ্গে। তাকিম মোহাম্মদ জুবাইর, এই সংসদে যে তথ্যগুলো দিল এগুলো তো আমাদের জানাই ছিল, কিন্তু ধরেন সংসদে যে দিল এটার মাজেজাটা কি? এটার মাজেজাটা হলো জাতিকে জানানো, মানে জাতি জানতে চায় আসলে কত ঋণখেলাপি সংসদে আছে, এবং এটা একটা মূলত সংসদের প্রতি একটা তো চাপ প্রয়োগও করা। একজন সংসদ সদস্য জানতে চেয়েছিলেন মূলত মন্ত্রীর কাছে যে কতজন সংসদ সদস্য এখানে ঋণখেলাপি আছে এবং কত টাকা তাদের খেলাপি। সব মিলিয়ে 11 জন, সব মিলিয়ে 11 জন সংসদ সদস্য আছে, এর মধ্যে একজন মন্ত্রিসভায়ও আছেন। আপনি জানেন তিনি হলেন আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনিও খেলাপির তালিকায় আছেন, এবং মোট 11 জন খেলাপি সংসদে আছেন। তাদের ঋণের পরিমাণ 3,330 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ। এর পাশাপাশি সংসদ আরও যেটা আজকে করেছে, শীর্ষ 20 জন খেলাপির তালিকা প্রকাশ করেছে। এটাও একজন সংসদ সদস্য জানতে চেয়েছিলেন মন্ত্রীর কাছে, তিনি যে তালিকা দিলেন সেখানে আমরা যেটা দেখলাম 20 জন শীর্ষ খেলাপির মধ্যে 10টা কোম্পানি হলো এস আলম গ্রুপের, এবং 9টা সরাসরি এস আলম গ্রুপের, এবং একটা হলো তার স্বার্থ সংশ্লিষ্ট যেটা যে কোম্পানি, অর্থাৎ বেনামে কোম্পানি এস আলমের, সরাসরি বলা যায় না যে এস আলমের কোম্পানি, তবে এস আলমের ফেসিলেট কোম্পানি হিসেবে এসিসিতে দুদকে মামলাও চলমান ওই কোম্পানির বিরুদ্ধে। আর হলো এর বাইরে আছে বেক্সিমকো গ্রুপের 2টা কোম্পানি আছে, এর বাইরে আছে আপনার মাইশা গ্রুপের একটা কোম্পানি আছে, শিকদার গ্রুপ আপনি যে আলোচিত একটা গ্রুপ, তাদের 2টা পাওয়ার প্যাক কোম্পানি, তাদের 2টা কোম্পানি আছে শীর্ষ খেলাপিতে। পাশাপাশি আরও যেটা মজার বিষয় সেটা হলো বর্তমান বিএনপি সরকারের সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান, যিনি 2001 থেকে 5 ওই মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার কোম্পানি যেটা সিটিসেল কোম্পানি, ওই কোম্পানিটাও শীর্ষ খেলাপির মধ্যে আছে। আপনি ঋণ খেলাপের কথা বলছিলেন, এখন বর্তমানে আমাদের টোটাল খেলাপি ঋণের সংখ্যা কত, এবং ধরুন এটাকে আসলে উদ্ধার করার কোনো উপায় আছে কিনা? উদ্ধার করার জন্য টোটাল খেলাপি ঋণের সংখ্যা এখন যেটা পরিমাণ হলো 5,44,000 কোটি টাকা, অর্থাৎ আমাদের টোটাল লোন যেটা আছে প্রায় 18,000 কোটি টাকার 1/3 হলো খেলাপি। এটা কিন্তু আরও অনেক বেশি ছিল, 6 লাখ প্লাস ছিল খেলাপি ঋণটা, অর্থাৎ আমাদের 36% লোন আমাদের ক্লাসিফাইড হয়ে গেছিলো। মূলত হলো এই ক্লাসিফিকেশন কমানোর জন্য, যেটা ক্লাসিফিকেশন বাড়লো কেন ওইটা আমি আগে বলি। যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তখন তারা বললো যে আগের সরকারের সময় খেলাপিগুলো কার্পেটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল, তারা কার্পেট থেকে নিচ থেকে বের করেছে।
পরবর্তী যেটা করা হলো আবার পলিসি সাপোর্টের নামে যে সুযোগগুলো দেওয়া হলো, যে আবার রিশিডিউল করা, রিকনস্ট্রাক্ট করা, 15 বছর মেয়াদে আপনি জানেন যে মাত্র 1% ডাউন পেমেন্ট দিয়ে বা 2% ডাউন পেমেন্ট, আবার 15 বছর 10 বছরের জন্য রিশিডিউল করে দেওয়া হলো, রিকনস্ট্রাক্ট করে দেওয়া হলো লোনগুলো। অর্থাৎ এর মাধ্যমে লোনগুলো আবার রেগুলার হয়ে গেল। এবং আমরা দেখেছি সেম কোম্পানিগুলোও কিন্তু আগে 3বার 4বার কিন্তু আগে তারা রিশিডিউল করছে, আবার খেলাপি হয়ে গেছে। তাহলে যেটা হলো আবার কার্পেটের নিচে ঢুকানো হলো। এই কারণেই মূলত মোহাম্মদ ইউনূসের সময় তো একটা সুযোগ ছিল যে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা উদ্ধার করার চেষ্টা যেটা নেওয়া হয়েছিল এটা নিয়ে বিতর্ক আছে। ওই যেটা বললাম যে মাত্র 1% টাকা উদ্ধার করে বাকি পুরো এটা আবার রেগুলার দেখানো হলো। আর উদ্ধার করার একটা সমস্যা হলো যে ওই সময় তো অনেক ব্যবসায়ী অলরেডি দেশ থেকে পালিয়ে গেছিল। আপনি জানেন যে বড় বড় গ্রুপ, সবচেয়ে বড় যে বাংলাদেশের ঋণ গ্রহীতা এসালাম গ্রুপ, উনি সপরিবারে দেশের বাইরে। এরপরে নাসা গ্রুপ, উনি তো জেলখানায় আছে নাসা গ্রুপের। তারপর হলো আপনার বেক্সিমকো সালমান, আপনার উনিও কারাগারে আছেন এবং ওনাদের অনেকগুলো কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং বাকি যারা আরও অনেক আছেন তারা দেশ থেকে পালিয়ে গেছিলেন, যে কারণে চাইলেও আসলে যেটা করতে পারতো রিকভারি করতে পারতো কিছু ঋণ, কিন্তু হলো গভর্নমেন্ট ওইভাবে স্ট্রংলি অ্যাকশন নিয়ে যে চাইলে এসএলএমের অ্যাসেটগুলো অ্যাকোয়ার করা বা শেয়ারগুলো তারা করে রাখছে। আমরা সেরকম উদ্যোগ আসলে খুব দেখি না। আমরা আশা করেছিলাম যে এসএলএম যে শেয়ারগুলো অন্তত গভর্নমেন্ট নিয়ে নেবে, কিন্তু সেটাও সরকারের একটা স্ট্রং রোল প্লে করা ভেবেছিল জনগণ। জি জি তো হয়নি। এখন ধরেন এই নতুন সরকার এসেছে তারেক রহমান নেতৃত্বে, তো আমরা কি আশা করতে পারি যে কিছু ঋণ রিকভারি করার চেষ্টা করা হবে, আশার আলো নাকি কার্পেটের ভিতরেই থাকবে? কার্পেটের ভিতরেই দেখছি। কারণ আশার আলো যদি এভাবে থাকতো, কারণ সংসদে কিন্তু এর আগেও 100 শীর্ষ খেলাপির তালিকা প্রকাশ হয়েছিল। আপনি জানেন আবুল মাল আব্দুল মুহিতের সময় 100 খেলাপির তালিকা প্রকাশ হয়েছিল, আসলে কোনো কাজের কাজ কিছু হয়নি। কেউ বরং ঋণ খেলাপিটা আমাদের দেশে এমন হয়ে গেছে, এটা একটা প্রায়োরিটির বিষয় যে আমি বড় খেলাপি। এখন আমরা যদি দেখতাম যে সংসদের 11 জন খেলাপি তারা অলরেডি পার্লামেন্ট হয়ে গেছে, তারা গভর্নমেন্টে আসছে, তারা সহযোগে তারা হলো খেলাপিগুলো যদি আদায় করে দিয়ে তারা তো কোর্টের দ্বারস্থ হয়ে তারা হলো খেলাপি থেকে রেহাই নিয়ে, তারা যদি আজকে পার্লামেন্টে বলতে পারতো যে আমাদের 11 জন খেলাপি ছিল, আমাদের হয়তো তখন আমরা ইমিডিয়েট আমরা একটা সেফগার্ড নিতে হয়েছে আদালতের মাধ্যমে, কিন্তু আমরা ওই সেফগার্ড নিতে চাই না, আমরা একদম লিগ্যাল প্রসেসে ব্যাংকের দায় দেনা আমরা একটা পলিসি সাপোর্টেই যেত, তারা একটা পার্সেন্টেজ জমা দিয়ে ব্যাংক থেকে রেগুলার হয়ে আসছি, আমরা সেটা যদি আজকে বলতে পারতো তাহলে আমার মনে হয় আশাটা। যাই হোক, আপনার আলোচনা প্রেক্ষিতে মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে ঋণ নেওয়া হয় ঋণ না দেওয়ার জন্য। তো আমরা চাই না সেটি হোক। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার এসেছে, তারা নতুন কিছু করুক, আমরা এই প্রত্যাশা রেখে শেষ করি।